আমরা এই ভিডিওতে আলোচনা করব এনএসআইডস। এটার ফুল ফর্মটা কিন্তু অবশ্যই জানতে হবে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এখন একটা কথা মাথায় রাখবা, এখানে এস যেটা এটা ছোট করে লিখি আমরা, ছোট করে নিচে এনএসআইডস, যেহেতু এটা হচ্ছে ড্রাগস, ড্রাগসের লাস্টে এস থাকে না, প্লুরালের উই এসটা। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ড্রাগগুলো কি করে। এই ড্রাগগুলো এক তো হচ্ছে অ্যানালজেসিয়া করতে পারে, ব্যথা দূর করতে পারে। দুই নম্বর হচ্ছে এরা অ্যান্টিপাইরেটিক হিসেবে কাজ করতে পারে, মানে জ্বর কমাইতে হেল্প করতে পারে। এবং থার্ডলি এরা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করতে পারে, ইনফ্লামেশন কমাইতে রোল প্লে করতে পারে। দেখো, নর্মালি আমরা জানি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, একটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের নাম যদি বলতে বলা হয় তাহলে আমাদের মাথায় শুরুতে আসবে স্টেরয়েড যে ড্রাগগুলো আছে, কর্টিকোস্টেরয়েড, সেই ড্রাগগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। বাট স্টেরয়েড না, বাট অ্যান্টি ইনফ্লামেটরি সেই ড্রাগগুলো যদি আমি বলতে চাই তাহলে কিন্তু এনএসআইডস আসবে তার মধ্যে। মানে পেইন এর জন্য, ফিভারের জন্য, যাদের জয়েন্টে আর্থ্রাইটিস আছে, জয়েন্টে আর্থ্রাইটিস, রাইট, সেই জন্য, কারণ অ্যান্টি ইনফ্লামেটরি একটা রোল এখানে রোল প্লে করতে পারবে এই ড্রাগগুলা। তারপরে মাস্কুলোস্কেলিটাল বিভিন্ন ডিসঅর্ডার, মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার, ফিমেলদের ডিসমেনোরিয়া থাকে না, ডিসমেনোরিয়া মানে মেনস্ট্রুয়েশনের টাইমে অনেক বেশি পেইন হওয়া, পিরিয়ডের টাইমে পেইন হওয়া, সেক্ষেত্রে বা গাউটের ক্ষেত্রে এই গ্রুপের ড্রাগগুলো কাজ করতে পারে। আচ্ছা, আমরা খুব কমনলি প্যারাসিটামল ড্রাগ ইউজ করি না, আমরা নাপা বলি, নাপা খাই। তো এই প্যারাসিটামল ড্রাগটাও কিন্তু একটা এনএসআইড, হ্যাঁ, এ কথা একটু মাথায় রাখবে। অত স্ট্রং না, বাট এরা কিন্তু একটা এনএসআইড। এবং আমরা জানি যে নর্মালি ওপিওয়েড যে অ্যানালজেসিক্স থাকে, অপোয়েড যে অ্যানালজেসিক্স, এগুলা নর্মালি কি বলতো, এগুলা হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে, ইউফোরিয়া করতে পারে, ডিপেন্ডেন্স করতে পারে, বাট এনএসআইডসগুলো কিন্তু এরকম কিছু করে না, এরা অ্যাডিকশন করে না। এবং এরা কিভাবে কাজ করে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা ওই যে যখন প্রোস্টাগ্ল্যান্ডিন পড়ে আসছিলাম মটাকয়েডের ভিডিওটাতে, ওই জায়গায় আমরা বলছিলাম যে একটা পাথওয়ে আছে, অর্থাৎ আমাদের যে সেল মেমব্রেন থাকে, যে কোনো একটা সেলের যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনে ফসফোলিপিড থাকে, সেল মেমব্রেনে ফসফোলিপিড থাকে, ফসফোলিপিড, এই ফসফোলিপিড ফসফোলাইপেস A2 একটা এনজাইম আছে, ওইটার সহযোগিতাতে এরা অ্যারাকিডোনিক অ্যাসিডে কনভার্ট হয়। এই অ্যারাকিডোনিক যে অ্যাসিডটা, এটা লাইপোক্সিজিনেস এনজাইমের সহযোগিতাতে একটা পাথওয়ে আছে, আর সাইক্লোক্সিজিনেস এনজাইমের সহযোগিতাতে একটা পাথওয়ে আছে। তো সাইক্লোক্সিজিনেস বা কক্স এনজাইমের যে পাথওয়েটা, সেই পাথওয়েতে সহযোগিতাতে কক্সের মধ্যে কক্স 1 অর কক্স 2 এই দুই ধরনের এনজাইম আছে। হাউএভার এর সহযোগিতাতে এরা প্রোস্টাগ্ল্যান্ডিন, অথবা হচ্ছে এরা প্রোস্টাগ্ল্যান্ডিন I2 যেটা, সেটাকে প্রোস্টাসাইক্লিন বলি, অথবা এরা থ্রোম্বোক্সিন তৈরি করতে পারে, থ্রোম্বোক্সিন A2 যেটা, ঠিক আছে। আর প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2, I2 এগুলা তো তৈরি করতে পারে। তো এই জায়গায় এই যে ড্রাগসগুলা, এনএসআইডস ড্রাগগুলা, এগুলা কি করে, এই কক্স এনজাইমকে ইনহিবিট করে দেয়। ফলে কক্স এনজাইমকে যদি ইনহিবিট করে তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন কমে যাবে, আর প্রোস্টাগ্ল্যান্ডিন কমে গেলে এরা পেইন কমে যাবে, কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন পেইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। পেইন কমবে, ইনফ্লামেশন কমবে, ফিভারও কমে। হ্যাঁ, আলাদা করে একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হয় যে কিভাবে, ধরো প্যারাসিটামল ড্রাগটা ফিভারকে কমাবে বা এনএসআইডস ফিভারকে কমায়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রিটেনের জন্য ভাইভাতেও ধরতে পারে, বা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। সো এটা আমরা এখানে জানলাম। আচ্ছা, কক্স সাইক্লোক্সিজিনেস, এটাকে বলা হয় হাউসকিপিং এনজাইম, বুঝছো? কারণ নর্মালি দেখা যায় যে এই এনজাইমটার, এই যে সাইক্লোক্সিজিনেস এনজাইমটা, এটা একটা ফিজিওলজিক্যাল এনজাইম, একটা হাউসকিপিং এনজাইম। এই কারণে বলা হয় কারণ এটা গ্যাস্ট্রিক মিউকোজাল প্রোটেকশন দিতে রোল প্লে করে, মানে স্টোমাকের ক্ষেত্রে এটা প্রোটেক্টিভ একটা রোল প্লে করে। এবং মানে স্পেশালি কক্স 1, যেটা কক্স 1-এর কথা আমি বলতেছি, কক্স 1টা স্টোমাকের জন্য একটা প্রোটেক্টিভ রোল প্লে করে। এরা প্লাটেলেট অ্যাগ্রিগেশনের রোল প্লে করে, রেনাল ব্লাড ফ্লোতে রোল প্লে করতে পারে। ওরা হচ্ছে পেইন, ফিভার, ইনফ্লামেশনের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে কক্স 2, বাট কক্স 1টা হচ্ছে হাউস কিপিং এনজাইম বলা হয়, এটা গ্যাস্ট্রিক মিউকোজাল জন্য ভালো। হাউএভার এখন আসো, তার মানে কক্স 1 গুড, বাট কক্স 2 হচ্ছে ইনফ্লামেশনের সাথে অ্যাসোসিয়েটেড। এখন আমরা যে ড্রাগসগুলো যদি ক্লাসিফাই করি তাহলে স্যালিসাইলেট আছে একটা গ্রুপ, যেটার মধ্যে অ্যাসপিরিন পড়ে। তারপরে মানে প্রোপিনুইক অ্যাসিড ডেরিভেটিভের মধ্যে আইবোপ্রুফেন বা ইবোপ্রুফেন আমরা বলি। তারপরে ন্যাপ্রক্সেন, এই ব্যথার ওষুধগুলো খুব কমনলি তোমরা শুনবা, ন্যাপ্রক্সেন, ইবোপ্রুফেন, তারপরে কিটোপ্রোফেন। হ্যাঁ, কিটোপ্রোফেন। কিছু আছে এসিটিক অ্যাসিড ডেরিভেটিভ, এর মধ্যে আছে ডাইক্লোফেনাক সোডিয়াম, অ্যান্ডোমিথাসিন, তারপরে হচ্ছে তোমার কিটোরোল্যাক, অ্যাসিক্লোফেনাক খুব কমনলি ইউজ করা হয়। আর তার বাদে কিছু আছে হচ্ছে অক্সিক্যাম, যেমন পাইরক্সিক্যাম, মিলক্সিক্যাম। কিছু আছে ফেনামেটস, যেমন মেফেনামিক অ্যাসিড, মেফেনামিক অ্যাসিডটা মনে রাখো এখানে। আর কক্স 2 সিলেক্টিভ কিছু
সিলেক্টিভ কিছু কক্স টু ইনহিবিটর আছে, এর মধ্যে যেমন আছে হচ্ছে মানে এরা শুধু, আচ্ছা আমি একটা কথা বলি, নর্মালি যে এনএসআইজ গুলা এগুলো কক্স ওয়ান কক্স টু দুইটাকে ইনহেবিট করতে পারে, মানে সিলেক্টিভলি না, দুইটাকে ইনহেবিট করতে পারে। বাট সিলেক্টিভ কক্স টু ইনহিবিটর কয়েকটা নাম বলো, আনসার হচ্ছে সিলেকক্সিভ, ইটোরিকক্সিভ, ইটোরিকক্সিভ। তো এই যে ইটোরিক্স নামে একটা ড্রাগ আছে খুব কমনলি দাঁতে ব্যথার জন্য অনেকে ফেমাস, যে ইটোরিক্স একটা ড্রাগ আছে, ইটোরিক্স নামে পাওয়া যায়, এটা কিন্তু ইটোরিকক্সিভের আন্ডারে পড়ে। বাট এই ড্রাগটা এখন ইউজ হয় না, কারণ এই ড্রাগটা দেখা গেছে যে কার্ডিওভাস্কুলার বা বিভিন্ন কমপ্লিকেশনস ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, অ্যাসপিরিন হচ্ছে কক্স ওয়ান কক্স টু দুইটাকেই আসলে ইরিভার্সিবলি ইনহ্যাবিট করে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন কমাই দিবে, থ্রম্বক্সিন এটু কমাই দিবে, ফলে প্লাটিলেট অ্যাগ্রিগেশন কমাই দিবে। সো এভাবে এরা কাজ করতে পারে। পাশাপাশি এরা অ্যানালজেসিক অ্যাকশন করতে পারে, প্রোস্টাগ্ল্যান্ডিন মিডিয়েটেড পেইন রিলিফ করবে, এবং এরা অ্যান্টিপাইরেটিক অ্যাকশন করতে পারে, হাইপোথ্যালামাসের উপর কাজ করে ফিভারকে কমাইতে পারে, অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন আছে, অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশন আছে। সো এগুলো আমরা জানি। অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশন শো করতে হলে কক্স ওয়ানকে মেনলি ইনহিবিট করে, বুঝতে পারছো? যেহেতু প্লাটিলেট অ্যাগ্রিগেশনের সাথে অ্যাসোসিয়েটেড, প্লাটিলেট অ্যাগ্রিগেশন প্রমোট করা হচ্ছে কক্স ওয়ান এনজাইমটা। তাহলে এতটুকু ইনফো জানার পরে আমরা এখন প্রসিড করব। এখানে অনেক কথা লেখা আছে, যেহেতু এদের মধ্যে কোনো স্টেরয়েড নিউক্লিয়াস থাকে না, ফলে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আছে, এবং তাই এদেরকে বলি এনএসআইডস। আর ওপিওয়েডগুলো মেনলি সিভিয়ার পেইন রিলিফ ইউজ করা হয়। ড্রাগের ক্লাসিফিকেশনটা তোমরা পড়ে নিবা। হ্যাঁ, এখান থেকে একটা কথা মনে রাখবা, এখানে মেকানিজম বলে দিয়েছি, আমরা মেনলি সাইক্লোসিস এজেন্টকে ইনহিবিট করে কাজ করতেছি। আচ্ছা, এখানে মেকানিজম মানে এখানে অলরেডি আমি ড্রাগের নামগুলো বলে দিয়েছি, তোমরা একটু সুন্দর করে আমি নোটটা তো আমার কোর্সে যারা সব প্রোভাইড করে দিব। আর মনে রাখবা সব সময় আমি ফার্মাকোলজি ড্রাগসের ক্ষেত্রে সবসময় একটা কথা বলি, যে তোমরা এই যে ধরো স্যালিসাইলেট, প্যারামাইনোফেনল, এগুলো মনে রাখার দরকার নাই, তোমরা কয়েকটা ড্রাগের নাম বলো যে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, যেটা কক্স ওয়ান কক্স টু বা সাইক্লোক্সিজেন্স ওয়ান সাইক্লোক্সিজেন্স টু, যে কোনোটা মানে দুইটাকে ইনহিবিট করতে পারে, মানে পার্টিকুলারলি একটাকে করবে এমন না। তো এর মধ্যে কি কি ড্রাগ আছে, তুমি ডাইরেক্টলি ড্রাগের নাম বলা শুরু করো, অ্যাসপিরিন, স্যালিসাইলেট মানে সোডিয়াম স্যালিসাইলেট, ম্যাগনেসিয়াম স্যালিসাইলেট, প্যারাসিটামল, ফিনাসিটিন, ফিনাইল বিউটাজন, তারপর হচ্ছে তোমার অ্যান্ড্রোমিথাসিন, সুলেনড্যাক, কিটো ডাইক্লোফেনাক, কিটোরোলাক, ফ্লুফেনামিক অ্যাসিড, মেফেনামিক অ্যাসিড, সেভাবে নামগুলো বলো, ইবোপ্রুফেন, ফেনোপ্রুফেন, কিটোপ্রুফেন, ন্যাপ্রোক্সেন। আর কিছু আছে জাস্ট এটাকে ইউজ করে, এটা শুধুমাত্র কক্স টু কে ইনহিবিট করে, যেমন সিলেকক্সিভ, ইটোরোকক্সিভ, ভ্যালডিকক্সিভ, রফিকক্সিভ, লাস্টে কক্সিভ। এগুলো দাঁতের ব্যথা ইটোরোকক্সিভটা বা ইটোরিক্স খুব কমনলি ইউজ করা হয়। এবং দেখা যায় এনএসআইজ গুলা অ্যাসিডিটি করে। কেন অ্যাসিডিটি করে, এই এনএসআইজ গুলো কেন অ্যাসিডিটি করতে পারে? মানে যে কোনো এনএসআইডস আসলে, সরি মানে কক্স টু না, মানে যে কোনো এনএসআইডস সেটা কিন্তু অবশ্যই পিইউডির আমার সাথে কি খাইতে হবে বলো তো? আমার হচ্ছে সাথে অবশ্যই এটা সারা জীবন মনে রাখবা যে একটা আমরা ড্রাগস খেতে বলবো। কি ড্রাগ? পেপটিক আলসার ডিজিজের জন্য একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ, পিপিআই খেয়ে নিতে বলবো, তারপরে সে ওষুধ খাবে, তারপরে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার পরে তারপরে সে হচ্ছে ব্যথার ওষুধ খাইতে পারবে। কারণ এরা পেপটিক আলসার ডিজিজ করতে পারে, কারণ আমি বললাম না যে সাইক্লোক্সিজেন্স এনজাইমটা প্রোটেকশন দেয় নর্মালি, তো আমি যদি এটাকে ইনহিবিট করে দিই ফলে দেখা যাবে যে এটা অ্যাসিডিটি করতে পারে। এই দেখো, কক্স ওয়ান স্টোমাকে সাইটোপ্রোটেক্টিভ অ্যাকশন থাকে, এটা প্রোটেকশন দেয়। মানে তার মানে কি, আচ্ছা এখানে একটা কথা, তার মানে কি এই ড্রাগগুলো হচ্ছে এটাকে ইনহিবিট করবে না, ঠিক আছে, মানে সিলেক্টিভ কক্স টু ইনহিবিটরগুলো। কাজেই সিলেক্টিভ কক্স টু ইনহিবিটরগুলো নন সিলেক্টিভ কক্স টু ইনহিবিটর চেয়ে বেশি ভালো, বুঝতে পারছো? কিন্তু কক্স টু বান্ড হয়ে গেছে, বুঝছো? বান্ড কেন হয়ে গেছে? কারণ কার্ডিওভাস্কুলার এফেক্ট করায়, ইডিমা ডেভেলপ করাইতে পারে, হার্টের প্রবলেম করতে পারে, এই জন্য দেখা যায় ইটোরোকক্সিভ, এই যে কক্সিভ গ্রুপের ড্রাগগুলো এখন দেখা যায় তেমন একটা মানে বান্ড হয়ে গেছে বললেই চলে। স্ট্রোকের ঝুঁকিও বাড়াই দেয় কক্স টু ইনহিবিটর ড্রাগগুলো, কথাগুলো একটু মাথায় রাখবা। এগুলো তো তুমি লেখা পাবা না কোথাও তোমার বইতে হয়তো, কিন্তু বেসিক্যালি এই ড্রাগগুলা বর্তমানে ওইভাবে ইউজ হয় না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা। আর কিছু আছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলোর মধ্যে, মানে এই যে আমার এনএসআইডস এর মধ্যে কিছু আছে স্ট্রংলি অ্যান্টি ইনফ্লামেটরি, এর মধ্যে এই ড্রাগগুলো আছে, কিছু আছে মডারেটলি, কিছু আছে একেবারে কম, যেমন প্যারাসিটামল একেবারে কম ইনফ্লামেটরি। এরা মেনলি মানে ইনফ্লামেটরি তেমন এফেক্টই নেই, এরা মেনলি অ্যান্টিপাইরেটিক হিসেবে কাজ করতে পারে, বা অ্যানালজেসিয়াতেও কিছুটা রোল প্লে করতে পারে। স্ট্রংলি অ্যান্টি ইনফ্লামেটরির মধ্যে অ্যাসপিরিন, তারপর হচ্ছে তোমার অ্যান্ড্রোমিথাসিন, ডাইক্লোফেনাক, কিটোরোলাক, কয়েকটা ড্রাগের নাম মনে রাখো, ফিনাইল বিউটাজন। মডারেটের মধ্যে হচ্ছে ইবোপ্রুফেন, ফিনোপ্রোফেন, তারপর হচ্ছে এই ড্রাগগুলোই মেনলি। অ্যাসপিরিন অ্যানালজেসিয়া অ্যান্টিপাইরেটিক, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিপ্লাটিলেট রোল আছে, এবং অ্যান্টিপ্লাটিলেট রোলটা মেনলি 75 থেকে 150 মিলিগ্রামের যে ডোজটা সেটা মেনলি অ্যান্টিপ্লাটিলেট রোল প্লে করে। আমরা বলি লো ডোজে, হ্যাঁ লো ডোজে এরা রোল প্লে করে। আচ্ছা, তার মানে প্রথমটা যে অ্যানালজেসিক, বাট বাকিগুলো সব অ্যান্টি।
আচ্ছা, অ্যানালিসিক যে এফেক্টটা, এটা হচ্ছে যে অ্যানালজেসিক কিসের? মাথা ব্যথা, দাঁতে ব্যথা, মাসেলে ব্যথা, আর্থ্রালজিয়া বা জয়েন্টে ব্যথা এবং পিরিয়ডের টাইমে বা মেনস্ট্রুয়েশনের টাইমে ব্যথা, এইগুলাতে ভালো রোল প্লে করতে পারে। অ্যাসপিরিন সাইক্লোক্সিজেন এনজাইমকে ইরিভার্সিলি ব্লক করে এবং ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে ইনহিবিট করে, এবং এরা পাশাপাশি আমাদের ব্র্যাডিকাইনিনকেও মানে এই যে কেমিক্যাল মিডিয়েটরটা, এটারও সিনথেসিসের সাথে ইন্টারফেয়ার করতে পারে। এবং এই কথাটা মিলিয়ে এখানে জানতে হবে। এবং ফিভার হয় কিভাবে? বডিতে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো অন্য প্যাথোজেন ঢুকলে পাইরোজেন তৈরি হয়, পাইরোজেন। হ্যাঁ, এই পাইরোজেনগুলা কি আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন, টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন, ইন্টারফেরন। তো এগুলো প্রোস্টাগ্ল্যান্ডিন ফরমেশনে হেল্প করে, ফলে হাইপোথ্যালামাস আমাদের টেম্পারেচার কন্ট্রোল করে, আমরা জানি এটা। তো নর্মাল সেট পয়েন্টের চেয়ে বেশি হলে টেম্পারেচার বেড়ে গিয়ে জ্বর হয়। নর্মালি হচ্ছে টেম্পারেচার যে সেট পয়েন্ট, এর চেয়ে যদি বেশি হয় টেম্পারেচার, আর নর্মাল যে সেট পয়েন্ট সেটার থেকে বেশি হইলে টেম্পারেচার বাড়বে, জ্বর হবে। বাট আমার এই ড্রাগসগুলো কিভাবে কাজ করবে? আনসার হচ্ছে যে টেম্পারেচার যে সেট পয়েন্ট আছে ওটাকে রিসেট করবে, রিসেট করে নর্মালে নিয়ে আসবে। সো রিসেট করে বলতে হবে, এই কথাটাই বলতে হবে, আর নিচে নামে এটা বলা যাবে না। তারপরে অ্যান্টিবায়োটিক অ্যাকশন আছে। সো কীভাবে অ্যান্টিবায়োটিক অ্যাকশন করে সেটা আমি অলরেডি বলে আসছি, যে এখানে সুন্দর করে লেখা আছে, মেকানিজমটা একটু পড়ে নিতে হবে। অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন তো আছেই। কীভাবে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন করে? এরা সাইক্লোক্সিন এনজাইমকে যখন ইনহিবিট করে তখন প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে, এটা একটা কারণ। তারপরে ক্যাপিলারি পারমিটিকে কমায়, নিউট্রোফিল অ্যাগ্রিগেশন বা নিউট্রোফিল কোনো একটা ইনফ্লামেশন সাইটে যাওয়া ওইটাকে কমাবে। সো এভাবে মিলি এরা রোল প্লে করে। তারপরে ক্যালিক্রিন সিস্টেম এর সাথে এরা রোল প্লে করে ইনফ্লামেশনকে কমাইতে পারে। লো ডোজে এরা আমরা বলছি অলরেডি যে লো ডোজে এর একটা অ্যান্টিপ্লাটেলেট অ্যাকশন আছে। কীভাবে অ্যান্টিপ্লাটেলেট অ্যাকশন আছে সেটা একটু পড়ে নিবা, আমার নোটটা থেকে পড়ে নেবা। হ্যাঁ, আচ্ছা। আর অ্যান্টিপ্লাটেলেট অ্যাকশন তোমরা ফার্স্ট টাইমে তো পড়ে আসছো, যে প্লাটিলেট হচ্ছে আমরা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ হিসেবে কাজ করি, মানে অ্যাসপিরিনকে কীভাবে করে সেটা তোমরা অলরেডি জানো। তাও আমি এখানে তো আমার স্লাইড না সরি, মানে আমার নোটটা তো তোমাদেরকে দিব, ওটা থেকে সুন্দর করে পড়লেই তোমরা বুঝতে পারবা। তারপরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কাজ করে, ডিসপেপশন, নাউসিয়া, ভমিটিং এগুলো করতে পারে, গ্যাস্ট্রিক ইরিটেশন করতে পারে, পেপটিক আলসার ডিজিজ করতে পারে। এই জন্য আমার এটার সাথে অবশ্যই অ্যাসপিরিন একটা অ্যাসিডিক ড্রাগ, এবং অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে আনায়নাইজড হবে, ফলে এগুলো ওই যে জেনারেল ফার্মাকোলজি আলোচনা, ফলে তো অ্যাসিড মিউকোসে মানে ফলে গ্যাস্ট্রিক মিউকোসে ঢুকে আরও বেশি ইরিটেশন করবে, ফলে পেপটিক আলসার ডিজিজ করবে। এই জন্য অ্যাসপিরিন এখন কোটেড ফর্মে তৈরি করা হয় যাতে স্টোমাকে না থাকে, ডাইরেক্ট ইন্টেস্টাইনে যায় হচ্ছে ভাঙে, এরকম একটা বিষয় আছে। রেসপিরেশনের সাথেও একটা রোল আছে অ্যাসপিরিনের, এটা একটু পড়ে নিতে হবে, পড়ে নিলে ভালো, জানলে ভালো, এটা একটু দেখে নিবা। তারপর আসে অ্যাসিড বেস এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সে। রেসপিরেশন বেড়ে গেলে রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করতে পারে, এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গিয়ে রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে। বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বডিতে থাকলে হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে, আর বেশি বেশি বের হয়ে গেলে হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। তো রেনাল সিস্টেমের মাধ্যমে বাইকার্বনেট ইউরিনের মাধ্যমে বের হয়ে রেসপিরেটরি অ্যালকালোসিস কম্পেনসেট করে। এবং অ্যাসপিরিন লার্জ ডোজে যদি আমরা দিই তাহলে রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন হয়ে যায়। মানে নর্মালি তো রেসপিরেটরি সেন্টার এটাগুলো ডিপ্রেশন করে না, বাট লার্জ ডোজে দিলে হতে পারে, তখন ভেন্টিলেশন নিতেও পারবে না, তখন রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করবে, তখন বডি আর কম্পেনসেট করতে পারে না, পেশেন্ট মারাও যেতে পারে। সেরকম একটা বিষয় আছে। তারপরে ইউরিকোসুরিক ইফেক্ট নামে একটা ইফেক্ট আছে। যদি আমরা স্মল ডোজে অ্যাসপিরিন দিই তাহলে সেটা ইউরেট সিক্রেশনের সাথে ইন্টারফেয়ার করতে পারে, এবং এটা দেখা যায় ইউরেট লেভেল বাড়াই দিতে পারে। আর লার্জ ডোজে রিঅ্যাবজর্পশন অফ ইউরেট কি পুরা মানে ইনহেবিট করে দেয় প্রক্সিমাল টিবুলে, এবং এটার ফলে মানে ইউরোকোসুরিয়া হইতে পারে। এবং দেখা যায় কারো যদি গাউট থাকে এবং ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাবে এই অ্যাসপিরিনের ফলে, এক্ষেত্রে লো ডোজ অ্যাসপিরিন দিলে গাউট বেড়ে যাবে, তাই লার্জ ডোজে দিতে হবে। আচ্ছা, তার মানে এখানে পয়েন্টটা দেখো, তার মানে পয়েন্টটা এখানে হচ্ছে যে ইউরোকোসুরিয়ার মাধ্যমে লার্জ ডোজে দিলে বেরোই যাবে বডি থেকে ইউরেটগুলা, ঠিক আছে। বাট যদি তুমি অল্প ডোজে দাও তাহলে সেটারও গাউটকে অ্যাগ্রাভেট করবে, তার মানে ওই পেশেন্টদেরকে লার্জ ডোজে দিতে হবে। আচ্ছা, সিবিএসএ অ্যাসপিরিনের তেমন কোনো এফেক্ট নাই। লাস্ট ডোজে এরা কার্ডিয়াক আউটপুট বাড়াইতে পারে, ভেসোডাইলেশন করতে পারে, এবং ভেসোমোটর সেন্টারকে ইরিটেট করতে পারে যদি টক্সিক ডোজে অনেক ডোজে দেওয়া হয়। আচ্ছা, এবং এখানে কিভাবে মানে আমাদের মেটাবলিক এফেক্ট কী কী আছে এটা আমার নোট দেখে তোমরা একটু পড়ে নিবা, এগুলো তোমাদের পড়া থাকবে। অ্যাডভার্স ইফেক্ট কী করতে পারে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা গ্যাস্ট্রিক আলসার করতে পারে, কারণ এরা পোস্টাগ্ল্যান্ডিন কমাই দিবে, রাইট? অ্যাসপিরিন পোস্টাগ্ল্যান্ডিন যে ই টু স্পেশালি ই2টাকে কমাই দিবে, এবং পোস্টাগ্ল্যান্ডিন ই2টা গ্যাস্ট্রিক মিউকোজের জন্য প্রোটেকশন, সো গ্যাস্ট্রিক মিউকোজ বাইকার্বনেট এগুলা সাপ্রেসড হবে এবং আলটিমেটলি আলসার ফর্মেশন হবে। তারপরে জিআই ব্লিডিং করাইতে পারে এরা, ঠিক আছে। নশিয়া, ভমিটিং, এপিগ্যাস্ট্রিক ডিস্ট্রেস এগুলো তো করাইতে পারে। হাইপার সেন্সিটিভিটি বা ইডিওসিনক্রেসি হইতে পারে। ইডিওসিনক্রেসি মানে এই ড্রাগটা নিলে কারো কারো ক্ষেত্রে এরা র্যাশ করতে পারে, আর্টিকারিয়া করতে পারে, অ্যাজমা, রাইনোরিয়া এগুলা এর ক্ষেত্রেও আমরা প্রিভেন্ট করি। রেইস সিনড্রোম নামে একটা সিনড্রোম এরা করতে পারে। রেইস সিনড্রোম, হোয়াট ইজ রেইস সিনড্রোম?
ধর একটা চাইল্ড যারা হচ্ছে ভাইরাল ইনফেকশন থেকে রিকভার করতেছে, তাদের ক্ষেত্রে এরা অ্যাকুট এনকেফালোপ্যাথি বা হেপাটিক ডিসফাংশন করতে পারে। সো যারা চিলড্রেন যাদের ভাইরাস ইলনেস আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন অ্যাভয়েড করবো। অ্যাসপিরিন ইনডিউসড অ্যাজমা হইতে পারে, সো ওই জন্য আর কি অ্যাজমা বা রাইনোরি এইগুলোর ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে, যে কারণ এরা যেহেতু কক্স ইনহিবিশন করে, ফলে লিউকোটাইন্সগুলো বাড়বে। কক্স পাথের মাধ্যমে তো এরা মানে প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করতেছে, বাট লিউকোটাইন্স তো বাড়তেছে, ফলে ব্রঙ্কোস্পাজম করতে পারে। তারপরে স্যালিসাইলিজম নামে একটা টার্ম হইতে পারে, যে পার্সেন্টের ট্রিনিটাস কানে উল্টাপাল্টা জিনিস শুনতেছে, ডিজিনেস, সোয়েটিং, হাইপারভেন্টিলেশন নাও সেগুলো হইতে পারে। সো এরকম কিছু সাইড এফেক্টের কথা একটু জাস্ট এখান থেকে জেনে রাখো। এভাবে আমরা ড্রাগসগুলা নিয়ে জানলাম। এনএসআইস তাহলে কি, আর হেপাটিক রেনাল এফেক্টও আছে, যে অনেকদিন ধরে খেলে অ্যানালজিক কিন্তু নেফ্রোপ্যাথিও করতে পারে, কিডনির জন্য খারাপ। ইউরিক অ্যাসিড রিটেনশন এবং এক্সক্রিয়েশনের সাথেও এদের রোল সাইড এফেক্টের অ্যাসোসিয়েশন আছে। স্যালিসাইলিজম করতে পারে, যেটা আমি বললাম, এবং স্যালিসাইলিক যদি স্যালিসাইলেট ইনটক্সিকেশন হয় তাহলে কী কী হতে পারে সেগুলো এখানে লেখা আছে, নোট থেকে তোমরা পড়ে নিবা। আচ্ছা, ম্যানেজমেন্ট কি, যদি স্যালিসাইলেট পয়জনিং হয় তাহলে মেইনলি হসপিটালাইজ করা, গ্যাস্ট্রিক লাভাস দেওয়া, আইভি ফ্লুইড দেওয়া, কোল্ড স্পঞ্জিং দেওয়া, এবং অ্যালকালাইনাইজেশন অফ ইউরিন আমরা করতে পারি সোডিয়াম বাইকার্বনেট দিয়ে। পেরিটোনিয়াল ডায়ালিসিস বা হেমোডায়ালিসিস লাগলে সেটা করতে হবে, এবং ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। কোনো স্পেসিফিক অ্যান্টিডোট তো নাই। আচ্ছা, আমরা কোথায় হচ্ছে ইউজ করি আমাদের অ্যাসপিরিন ড্রাগটাকে, সেটা এখানে বলা হয়েছে, অ্যানালজিসের জন্য এই সকল জায়গায় আমরা ইউজ করি। তারপরে অ্যান্টিপ্যারাইটিক হিসেবে অ্যান্টি ইনফ্লামেটরি রোল এদের আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এসিলি এই সকল ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার রিউমেটিক ফিভারের ক্ষেত্রেও যদি আর্থ্রাইটিস থাকে সেক্ষেত্রে আমরা অ্যাসপিরিন দিতে পারি, এখানে ডোজগুলোও লেখা আছে। আচ্ছা, এরপর আসো যে অ্যান্টিপ্লাটিলেট হিসেবে শুধু অ্যাসপিরিন না, মানে ওভারঅল কথা কি, আমরা এই যে এনএসআইস ড্রাগগুলো আছে সেগুলো কোথায় ইউজ করতে পারি। তো লো ডোজে এইগুলো আমরা ইউজ করতে পারি, এমআই, ইস্কেমিক স্ট্রোক, প্রোফাইলেক্সিস অফ ডিপ ভেন থ্রোম্বোসিস, তারপর আনস্টেবল অ্যানজাইনা, প্রিয়াক্লামসি, এই সকল জায়গায় আমরা কিন্তু অ্যান্টিপ্লাটিলেট হিসেবে ইউজ করতে পারি। এবং প্রিয়াক্লামসিতেও দেখা যায় এগুলো এই ড্রাগটা ইউজ করা হয় ইদানিং। প্রিয়াক্লামসি মানে তো বুঝো, প্রিয়াক্লামসি মানে কি বলতো, প্রেগনেন্সির কারণে পার্সনটার 20 উইক্স পরে, মানে ওই মহিলাটার 20 উইক্স পরে দেখা গেল হাইপার টেনশন ডায়াগনোসিস হয়েছে, এবং তার এই যে হাইপার টেনশন সাথে বিভিন্ন আরও প্রবলেম আছে, প্রোটিন ইউরিয়া বা আদার প্রবলেমগুলো হচ্ছে, তাহলে এই মহিলার এই কন্ডিশনটাকে আমরা বলি প্রিয়াক্লামশিয়া। আর যদি এই প্রিয়াক্লামশিয়ার সাথে মহিলার কাঁপুনি থাকে, কনভালশন থাকে, সেটাকে বলি আমরা অ্যাক্লামশিয়া। আচ্ছা, যাই হোক, মানে প্রেগনেন্সির সাথে অ্যাসোসিয়েটেড। তারপরে আরও বেশ কিছু লোকাল ইউজও কিন্তু আছে, যে স্যালিসাইলিক অ্যাসিড একটা ক্যারাটোলাইটিক এফেক্ট আছে, স্কিন সফট করে। তারপরে ফাঙ্গাল ইনফেকশন ইউজ হয়। তারপরে ওয়ার্স ও রিমুভালে ইউজ হয়। ডাইক্লোফেনাক সোডিয়াম মাসেল এবং জয়েন্ট পেইন রিমুভালে ভালো কাজ করে। এবং অ্যাসপিরিন বা এনএসআইস কী কী ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট, ইনজেকশন, তারপরে জেল ফর্মেও কিন্তু পাওয়া যায়, ডাইক্লোফেনাক বা এরকম জেল ফর্মেও পাওয়া যায়। প্যাটেন্ডাক্টাস আর্টেরিওসাস এটা রিমুভ করতেও কিন্তু আমরা অ্যান্ডোমিথাসিন ড্রাগটা ইউজ করি, অ্যান্ডোমিথাসিন, বুঝছো, অ্যান্ডোমিথাসিন। মাইগ্রেনের প্রোফাইলেক্সিসও আমাদের পেইন কিলার কিন্তু ইউজ করা হয়। এখন আসলে যে কন্ট্রাইন্ডিকেশন কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না, ব্লিডিং যেহেতু এটাগুলো করতে পারে, ব্লিডিং এর ক্ষেত্রে দিব না, পেপটিকালচার ডিজিজ দিব না, ডেঙ্গু ফিভারে কোনো পেইন কিলার দেওয়া যাবে না, এক্ষেত্রে জাস্ট আমি প্যারাসিটামল দিতে পারি, প্যারাসিটামল এই ড্রাগটা দেওয়া যেতে পারে, বাট তারপরে অন্য কোনো ড্রাগ দেওয়া যাবে না, অ্যাসপিরিন এই ড্রাগ দেওয়া যাবে না। ডায়াবেটিসও দিব না, কারণ এর হাইপার গ্লাইসেমিক আরও অ্যাগ্রেভেট করতে পারে। সার্জারির আগে দেওয়া যাবে না, কারণ অ্যাটলিস্ট এক উইক আগে, সার্জারি এক উইক আগে থেকে অফ রাখতে হবে, কারণ ব্লিডিং করতে পারে। এবং ড্রাগ ইন্ট্রাকশন কি, অ্যাসপিরিন ওয়ারফিন একসাথে যদি আমরা দিই, অ্যাসপিরিন আর ওয়ারফিন একসাথে দিলে কি হবে, ব্লিডিং বেশি হবে। কারণ অ্যাসপিরিনটা হাইলি প্রোটিন বাইন্ডিং একটা ড্রাগ, সো ওয়ারফিনকে বাইন্ড করতে দিবে না, ফলে অ্যাডভার্স ইফেক্ট বেশি দেখা দিবে, ওয়ারফিন বেশি বেশি থেকে যাবে, অ্যাক্টিভ ফর্মে থাকবে বডিতে, ফলে এরা বেশি ব্লিডিং করবে। ওয়ারফিন বেশি থাকা মানে বেশি ব্লিডিং হওয়া। আচ্ছা, অপয়েড আর নন অপয়েডের মধ্যে ডিফারেন্সটা জানতে হবে। এরা মেইনলি আমরা অ্যাকিউট ভিসেরাল শার্প একটা পেইন, খুবই ডেঞ্জারাস পেইন আমরা ইউজ করি, আর এটা হচ্ছে মাইল্ড টু মডারেট, এটা হচ্ছে মডারেট টু সিভিয়ার পেইন আমরা ইউজ করি। এবং এরা সিএনএস উপর কাজ করে পেইনকে কমায়, এরা পেরিফেরাল মেকানিজমের মাধ্যমে কমায়। এখানে টলারেন্স ডিপেন্ডেন্স ডেভেলপ করতে পারে, এবং এখানে কোনো অ্যান্টি ইনফ্লামেটিভ অ্যান্টিপাইরেটিক অ্যাকশন থাকে না, এরা সিএনএসকে ডিপ্রেশন করতে পারে, রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে, বাট এরা ওই রকম ডিপ্রেশন করে না, এরা মেইনলি অ্যান্টি ইনফ্লামেটিভ অ্যান্টিপাইরেটিক অ্যাকশন আছে, এবং এরা টলারেন্স ডিপেন্ডেন্স ইউজুয়ালি করে না। অ্যাসপিরিন আর প্যারাসিটামলের মধ্যে ডিফারেন্স কি, প্যারাসিটামল অবশ্যই সেফ, এবং এরা রেস সিনম করতে পারে, এরা ওরকম কিছু করবে না, এরা পিইডি বেশি করে, এরা পিইডি কম করে বা পিইডি তেমন একটা করে না বললেই চলে, এদের ইফেক্ট অনেক বেশি, বাট এরা জাস্ট অ্যানালজেসিক আর অ্যান্টিবায়োটিক এফেক্ট থাকে, সাইড ইফেক্ট কম থাকে, এখানে সাইড ইফেক্ট বেশি থাকবে অ্যাসপিরিন। প্যারাসিটামলের ক্ষেত্রে মনে রাখবা যে অ্যান্টিডোট হচ্ছে কি এন অ্যাসিটাইল সিস্টাইন, অ্যাডাল্ট ডোজ হচ্ছে 500 মিলিগ্রাম 6 আওয়ারলি, মানে দিনে 4টা করে আমরা দিতে পারি। ইভেন যদি ডেঞ্জারাস কন্ডিশন হয় আমরা একসাথে 2টাও খাওয়াই দিই। অবশ্যই এক্ষেত্রে পেশেন্টের ওয়েট, এইজ এগুলো ম্যাটার করে, তবে সর্বোচ্চ 2 গ্রাম বা 2.5 গ্রাম পার ডে ইউজ করতে পারি, এর থেকে বেশি ইউজ না করাই বেটার, এটা একটু মাথায় রাখবে। এবং ফ্যাটাল ডোজ হচ্ছে 20টা ট্যাবলেট, হ্যাঁ, মানে 10 গ্রাম হচ্ছে ফ্যাটাল ডোজ, এটা যদি কেউ খায় তাহলে সেটা তার জন্য ডেঞ্জারাস, এবং হেপাটোটক্সিসিটি হয়ে মারা যাইতে পারে, এটা লিভারের গ্লুটাথায়নের মাধ্যমে মেটাবলিজম হয় এই ড্রাগটা নর্মালি। টক্সিক ডোজের কেউ খেলে
তখন মানে টক্সিক ডোজ যদি কেউ খায় তাহলে তখন এই NABQ আই তৈরি হইতে পারে, তখন গ্লুটাথিওন আর থাকে না, NABQ আই বেড়ে গিয়ে হেপাটিক সেল নেক্রোসিস করবে। সো ANACTLP বেনজোকুইনো অ্যামাইন এটা হচ্ছে গিয়ে আলটিমেটলি সেল নেক্রোসিস করে মানুষকে মেরে পর্যন্ত ফেলতে পারে। অ্যান্টিডোট কি মনে রাখবেন, প্যারাসিটামল পয়জনিং NACetylcysteine, এটা জাস্ট এখানে মনে রাখতে হচ্ছে। সো এগুলোই আর কি এখানে আলাদা করে। আর লাস্টে আমি তোমাদেরকে একটা জায়গায় ঘুরে আনি, সেটা হচ্ছে এই যে হ্যাঁ কীভাবে NSAIDs ফিভার কমায়। তো ফার্স্টে NSAIDs এরা হচ্ছে সাইক্লোক্সিজিনেসকে ইনহ্যাবিট করে, হাইপোথ্যালামাসের উপর কাজ করে এবং আলটিমেটলি এরা প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ E2 স্পেশালি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 রিলিজ কমাবে, ফলে এরা হচ্ছে কি করবে যে আমাদের থার্মোস্ট্যাট যে মানে থার্মোস্ট্যাট বা থার্মোরেগুলেটরি সেন্টারকে রিসেট করে, এবং এর ফলে রিসেট করার কারণে আমাদের বডি থেকে হিট লস হওয়া বা এই প্রসেসগুলোর মাধ্যমে বডি টেম্পারেচার ডিক্রিজ হয় এবং ফিভার রিডিউস হয়। সো এখানে রিসেট কথাটা ইম্পর্টেন্ট, এটা যেন মুখ থেকে বেরোয়।